প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ফিরোজ উদ্দিন। আজকে আমার সাথে থাকবে দশম শ্রেণীর এবং যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তারা বিশেষ করে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আজকের এই ক্লাসটা করব। তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ, আমরা তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করব। আমি গত সপ্তাহের ক্লাসে বলেছিলাম এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসে দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতিকে একটা অঙ্ক আসবে। যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা আছে, তবুও হালকা একটু আলোচনা করে আমরা আমাদের প্রশ্নে চলে যাব, সৃজনশীল প্রশ্নে চলে যাবে। প্রথম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি কি। দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করার প্রাককালে প্রসঙ্গক্রমে একতরফা দাখিলা পদ্ধতি চলে আসে। একতরফা দাখিলা পদ্ধতি কি আছে? একতরফা দাখিলা পদ্ধতিও আছে, দুতরফা দাখিলা পদ্ধতি আছে। একতরফা দাখিলা পদ্ধতি যা এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, যেটি আধুনিক নয়, যেটি থেকে পরিপূর্ণ চিত্র পাওয়া যায় না, আর্থিক ফলাফল পাওয়া যায় না, সেটাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। বাংলাদেশে এখনও বা আমাদের দেশে এখনও ছোটোখাটো একতরফা এক মালিকানা প্রত্যেকগুলো প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবভুক্ত করে থাকে। আর দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে তার বিপরীত। এটি পরিপূর্ণ হিসাব পদ্ধতি, আধুনিক হিসাব পদ্ধতি, বিজ্ঞানসম্পন্ন হিসাব পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে হিসাব করলে একটি প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান পরিচালনা করে ওই উদ্দেশ্যটা পরিপূর্ণভাবে রক্ষা হয়, অর্থাৎ সার্বিক ফলাফল, সার্বিক আর্থিক চিত্র ফুটে ওঠে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সার্বিক চিত্রটি ফুটে ওঠে না। তোমাদের জন্য আরেকটি প্রশ্ন বলছি, একটা তথ্য দিচ্ছি। দুতরফা দাখিলা পদ্ধতিতে একতরফা দাখিলা পদ্ধতির একটি অঙ্ক আছে এবং আমি নিশ্চিত করে বলতে পারি প্রত্যেক বছর কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি থেকে অঙ্কটা আসে, যদিও সেটি আমাদের চাপটা দুতরফা দাখিলা পদ্ধতি। কারণ দুতরফা দাখিলা পদ্ধতির যে কনসেপ্ট, এই কনসেপ্টের পরিপূর্ণ প্রয়োগটা তোমরা জাবেদা চ্যাপ্টারে পেয়ে থাকো, যার কারণে এখানে অনেক সময় দুতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক নাও আসতে পারে, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে একটি অঙ্ক আসবে, এটা একদম নিশ্চিতভাবে বলা যায়। এখন এই দুতরফা দাখিলা পদ্ধতিটা কখন থেকে শুরু হলো? তোমরা পড়ছ লুকা পেসিওলি 1494 সালে, ইতালীয় গণিতশাস্ত্রবিদ লুকা পেসিওলি, তিনি হিসাব বিজ্ঞানের উপর, হিসাবশাস্ত্রের উপর, গণিতশাস্ত্রের উপর একটি বই রচনা করেছিলেন, সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এইটাতে তিনি মোটামুটি দুতরফা দাখিলা পদ্ধতির একটি কনসেপ্ট দিয়েছেন, যে কনসেপ্টটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত। ওনার এই কনসেপ্টটাকে ধারণ করে বর্তমানে কনভেনশন কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে। আমরা যখন আমাদের সময়ে হিসাব বিজ্ঞান যে পদ্ধতিতে করতাম, এখনকার হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো ওই পদ্ধতিতে থেকে একটু ভিন্ন পদ্ধতিতে করা হয়, কিন্তু কনসেপ্ট একই, কনভেনশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই দুতরফা দাখিলা পদ্ধতির কেন এটি এত আধুনিক পদ্ধতি, বিজ্ঞানসম্মত পদ্ধতি, আমরা যদি একটা উদাহরণ দিই বিষয়টা তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছি, প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ বিদ্যমান, এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা প্রদান করে। এই দুটি পক্ষকে আইডেন্টিফাই করে হিসাব করা হয় বিধায় এটি এত বেশি জনপ্রিয় বা এত বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতি। যেমন বেতন প্রদান করা হলো, এখানে একটি বেতন হিসাব, খরচ হিসাব, এক্সপেন্সেস গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, ব্যয়, আর একটি হচ্ছে নগদান হিসাব, নগদ টাকা কমে গেছে, নগদ টাকা সম্পদ, সম্পদ মানে এই। তাহলে প্রত্যেকটা লেনদেন পাওয়ার পরে আমরা সেখানে দুটি বিষয়, এই দুটি পক্ষ আইডেন্টিফাই করব। এই দুটি পক্ষ আইডেন্টিফাই করে হিসাবভুক্ত করলে পরিপূর্ণ চিত্রটা পাওয়া যাবে। যেটা আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূলনীতি বা বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে দ্বৈত সত্তা, যেটি এইমাত্র যে উদাহরণ দিলাম, এই উদাহরণ প্রত্যেকটা লেনদেনে দুটি সত্তা বিদ্যমান, এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা
প্রদান করে, সুবিধা গ্রহণকারী হিসাবটা গ্রহীতা যেটাকে আমরা ডেবিট বলে থাকি, সুবিধা প্রদানকারী হিসাবটা দাতা যেটাকে আমরা ক্রেডিট বলে থাকি। তারপর হচ্ছে যে প্রতিটি ডেবিট টাকার সমান প্রতিটি ক্রেডিট টাকা। তাহলে আলটিমেটলি গিয়ে বছর শেষে, হিসাব শেষে, মাস শেষে ডেবিটে এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হয়ে যাবে। ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ যদি সমান না হয় তাহলে বুঝতে হবে আমাদের হিসাবে কোথাও ভুল হয়েছে। আর যদি ডেবিট এবং ক্রেডিট টাকার দুই দিক মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হিসাবটা যথাযথ হয়েছে। এখন আসো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা গত সপ্তাহে দেখিয়েছিলাম এ সমান এল প্লাস ই, এটা বর্ধিত রূপ ছিল এল প্লাস সি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। এটার উপর ভিত্তি করে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতিতে দেখানো হয়েছে এ ঠিক আছে অ্যাসেটস সম্পদ, এল লাইবিলিটিস, প্রতিষ্ঠানের কাছে তৃতীয় পক্ষ যে টাকাটা পাবে সেটা হচ্ছে লাইবিলিটিস। আর যেটা আমরা ইকুইটিতে দেখিয়েছিলাম ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সেস অ্যান্ড ড্রয়িং, যেহেতু ক্যাপিটাল আমরা এখানে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বে দুটি, এই চারটা উপাদানের মধ্যে দুটি উপাদান সরাসরি জড়িত, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে ড্রয়িং। আর মালিক যদি ব্যবসায় টাকা নেয় সেটা ক্যাপিটাল, মালিক যদি টাকা থেকে ব্যবসাতে টাকা নিয়ে যায় সেটা হচ্ছে ড্রয়িং। এটা তার মালিকানা সত্ত্বকে সরাসরি প্রভাবিত করে। আর এক্সপেন্সেস যদি ব্যয় হয়, ব্যয় থাকবে, প্রতিষ্ঠানের ব্যয় থাকবে। আর ড্রয়িং রেভিনিউ ইনকাম, মালিক ব্যবসায় লাভের জন্য ব্যবসা পরিচালনা করে, তার রেভিনিউ থাকবে। এই দুটি থাকবে এক্সপেন্সেস রেভিনিউ, কিন্তু ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িং এই দুটি মালিকানা সত্ত্বকে সরাসরি প্রভাবিত করে। এই জন্য হিসাবকে, সমগ্র হিসাবকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্পদ হিসাব, একটা দায় হিসাব, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে ব্যয়। এই 5টি হিসাবের ভিত্তিতে মালিকানা সত্ত্ব এই আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি পরিচালিত হবে। সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন সেটা ডেবিট হবে, আর সম্পদ যখন হ্রাস পাবে ক্রেডিট হবে। দায়টা হচ্ছে তার বিপরীত, দায় যখন বৃদ্ধি পাবে তখন সেটা ক্রেডিট হবে, দায় যখন হ্রাস পাবে তখন সেটা ডেবিট হবে। মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখন সেটা ক্রেডিট হবে, মালিকানা যখন হ্রাস পাবে তখন সেটি ডেবিট হবে। আয় যখন বৃদ্ধি পাবে তখন সেটা ক্রেডিট হবে, আয় যখন হ্রাস পাবে তখন সেটা ডেবিট হবে। ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন সেটা ডেবিট হবে, ব্যয় যখন হ্রাস পাবে তখন সেটা ক্রেডিট হবে। এই মোটামুটি এই বিষয়টা অন্তত যেভাবে হোক তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করে হোক, একটি কৌশলে হোক। এই বিষয়টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টারের আমাদের যাবতীয় কাজগুলো শেষ। এখন যদি এটাকে আমরা আরও সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে যাই, কনসাইজ করে ফেলতে চাই, দেখো তোমরা সম্পদ এবং ব্যয় এই দুটির কিন্তু এক ধরনের বৈশিষ্ট্য। সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন সেটা ডেবিট হবে, সম্পদ এবং ব্যয় যখন হ্রাস পাবে তখন সেটা ক্রেডিট হবে। আবার দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটে দেখো বৃদ্ধি পালে ক্রেডিট, বৃদ্ধি পালে ক্রেডিট, বৃদ্ধি পালে ক্রেডিট, হ্রাস পালে ডেবিট, হ্রাস পালে ডেবিট, হ্রাস পালে ডেবিট। অর্থাৎ এখন এই তিনটে হিসাবের এক ধরনের বৈশিষ্ট্য।
তাহলে আমরা এটাকে আরও সংক্ষিপ্তভাবে নিয়ে আসতে পারি। সম্পদ এবং ব্যয়, বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট, দায়, মালিকানা সত্ত্ব, আয়। এই তিনটা যখন বৃদ্ধি পাবে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এবার আসো আমরা আর এখানে এই চ্যাপ্টারের আরও হিসাব চক্র নিয়ে অনেকগুলা কথা আছে। আমরা আজকে হিসাব চক্রের ওই অংশতে যাব না, আমরা ছোট্ট করে একটা অঙ্ক করার চেষ্টা করব ওই দিনের মতো। আজকেও আমি ডান পাশে তথ্যটা লিখলাম, হাসান অ্যান্ড ব্রাদার্স, হাসান অ্যান্ড ব্রাদার্স এর 2019 সালের ব্যবসায়ের তথ্যাদি নিম্নরূপ। জানুয়ারি 1, নগদ 90,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, এবং 35,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 3, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম 5,000 টাকা। জানুয়ারি 15, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 25,000 টাকা। জানুয়ারি 30, ব্যবসায়ে অতিরিক্ত মূলধন আনয়ন 15,000 টাকা। বছর শেষে তার ব্যাংকে জমা ছিল 1 লক্ষ টাকা। অফিস সরঞ্জাম 40,000 টাকা। দেনাদার 20,000 টাকা। পাওনাদার 35,000 টাকা এবং প্রদেয় বিল 15,000 টাকা। আমি তোমাদের উদ্দেশ্যে আবার বলছি, আজকের উদ্দীপকটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে আমরা একটি একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করতে পারি। আমি আবার বলছি, এই চ্যাপ্টার থেকে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কই বেশি আসে। যদিও এই চ্যাপ্টারটা দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে ভালো প্রয়োগটা যেহেতু জাবেদা চ্যাপ্টারে আছে, জাবেদা করো, ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এই জন্য এখান থেকে অনেক সময়, ম্যাক্সিমাম সময় একতরফা পদ্ধতির অঙ্কটাই আসে। তবুও আমরা দুটি সংমিশ্রণে একটি উদ্দীপক দাঁড় করিয়েছি। আমি এইটা এখন করার চেষ্টা করব। দেখো, আমাদের কতে বলা হচ্ছে যে হাসান অ্যান্ড ব্রাদার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত না বলে আমরা নির্ণয় করেই বলি সবচেয়ে ভালো। কারণ কত বললে শুধুমাত্র উত্তরটা লিখে দিলে হয়ে যায়, তখন মার্কস ডিস্ট্রিবিউশনের সমস্যা হয়ে যায়। নির্ণয় করে বললে তোমাকে করে দেখাতে হবে। এই জন্য আমরা এখন নির্ণয় করাটা বলি।
প্রারম্ভিক মূলধনের পরিমাণ করার জন্য তোমার বিবেচনার বিষয় হচ্ছে যে জানুয়ারির 1 তারিখের লেনদেনটি। জানুয়ারির 1 তারিখে নগদ 90,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, 35,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় তুমি ঋণটা বিবেচনা করতেও পারো, নাও করতে পারো। তুমি যদি নগদ 90,000 এবং 40,000 টাকা যোগ করে দাও তাহলে তোমার প্রারম্ভিক মূলধন শেষ। আমাদের প্রারম্ভিক মূলধন বের করার কনসেপ্টটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ কত? 90,000, আমাদের 40,000, এটা হচ্ছে আমার সম্পদ, এটা হচ্ছে আমার দায়। তাহলে আমি যদি এটাকে বিবেচনা না করে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 1,30,000 টাকা। কোনো শিক্ষার্থী যদি এই ঋণটাকে বিবেচনা করে আমার প্রারম্ভিক দায় কত? 35,000 টাকা, এই যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো এই টাকাটা কিন্তু আবার নগদের সাথে ইনক্লুড হয়েছে। সুতরাং এটা একদিকে বাড়ছে একদিকে কমছে। তাহলে আমরা যখন এটাকে যোগ করে বসাবো তখনও আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কিন্তু 1,30,000 টাকাই হবে। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনটা বের করে ফেললাম, একটু বিস্তারিত আলোচনা করলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে তুমি আগের মতো একটা ঘর করলা, ঘর করে তুমি লিখলা সংশ্লিষ্ট হিসাব টাকার ঘরটা আমরা সবসময় দুইটা করে থাকি যেহেতু আমাদের যোগ বিয়োগের ব্যাপার আছে। এখন তুমি নগদান হিসাব লিখে ফেললা, নগদান হিসাব 90,000 টাকা, আর আসবাবপত্র হিসাব 35,000 টাকা, 40,000 টাকা, 1,30,000। আর যদি তুমি ঋণটাকে বিবেচনা করো তখন তোমার এখানে 90,000 টাকা সাথে 35,000 টাকা যোগ করতে হবে। তো আমাদের যেহেতু পরীক্ষার হলের সময়ের একটা ব্যাপার আছে, আমরা টেনশন ফ্রি থাকতে চেষ্টা করি। তাহলে আমরা এটাকে বিবেচনা না করে যদি আমরা এটা করে দিই তাও আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ক নম্বরের উত্তর শেষ। আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,30,000 টাকা। এবার আসো আমরা খ নম্বর নিয়ে একটু আলোচনা করি। খ নম্বরে আমাদের বলা হচ্ছে 2019 সালের হাসান অ্যান্ড ব্রাদার্সের ব্যবসায়ের লাভ অথবা ক্ষতির পরিমাণ কত? এটা সবসময় একতরফা দাখিলা পদ্ধতিতে এসে থাকে। এখানে আমরা একটু আলোচনা করি। তোমার এখন প্রারম্ভিক মূলধন আমাদের বের করা আছে, এখন আমাদের কি করতে হবে? সমাপনী মূলধনটা বের করে নিতে হবে। বছর শেষে তার ব্যাংকে জমা ছিল 1 লাখ। এখন আমাদের সমাপনী মূলধন বের করার জন্য আমরা প্রথমে বের করব সমাপনী মূলধন। সমাপনী মূলধন বের করার জন্য আমাদের বছর শেষের তথ্যগুলো আমাদের কাজে লাগবে। আমার এখান থেকে উপরের তথ্যগুলো আর কোনো কাজে আসবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক জমা সম্পদ, এখানে সমাপনী মূলধন বের করারও একই সূত্র, সমাপনী মূলধন বিয়োগ সমাপনী দায়, সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়। তাহলে সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়।
তোমরা চেষ্টা করলে তোমরা নিজেরাও করতে পারবে। তাহলে আমার সমাপনী সম্পদ কি কি? ব্যাংক জমা, অফিস সরঞ্জাম, দেনাদার যোগ দেনাদার বিয়োগ সমাপনী দায়। তাহলে দেনাদার পর্যন্ত আমার সম্পদ, পাওনাদার আর একটা হচ্ছে যোগ প্রদেয় বিল। আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে আমরা সমাপনী সম্পদগুলোও লিখলাম, সমাপনী দায়গুলোও লিখলাম। তাহলে এবার টাকার ফিগারটা আমরা নিয়ে আসি। 1 লক্ষ, অফিস সরঞ্জাম 40,000, দেনাদার 20,000 বিয়োগ পাওনাদার 35,000, প্রদেয় বিল 15,000। তাহলে আমরা যদি এই তিনটা যোগ করি, 1,60,000 বিয়োগ 50,000, তাহলে কত হলো? 1,10,000। এটি হচ্ছে আমাদের সমাপনী মূলধন। আমাদের করার জন্য, লাভ অথবা ক্ষতি নির্ণয় করার জন্য যে দুটি বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর একটা হচ্ছে সমাপনী মূলধন। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন আমাদের জানা আছে 1,30,000, সমাপনী মূলধন জানা বের করে ফেললাম 1,10,000। আমাদের লাভ অথবা ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের আরেকটি ইনফরমেশান দরকার, সেটি হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ। আমরা মোট উত্তোলনটা বের করলাম। মোট উত্তোলন কত? মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তোমরা জানো মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান তার ব্যক্তিগত খরচ। এই জন্য জীবন বীমাটা আমরা লিখলাম জীবন বীমা। আরেকটা কি হচ্ছে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, এইটাও তার ক্লিয়ার বোঝা যাচ্ছে তার ব্যক্তিগত খরচ। তাহলে কত? ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, ব্যক্তিগত উত্তোলন। জীবন বীমা প্রিমিয়াম কত? 5,000 আর উত্তোলন কত? 25,000, মোট 30,000। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 1,30,000, আমাদের সমাপনী মূলধন বের করলাম 1,10,000, আমাদের মোট উত্তোলনের পরিমাণ 30,000। এখন আমরা এই তিনটি তথ্যকে ব্যবহার করে এবং সেই যে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে এই তথ্যটাকে ব্যবহার করে আমরা তার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা তথ্যগুলো আমি বোঝার সুবিধার জন্য বোর্ডের উপরে রেখে দিলাম। এবার আমরা লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। লাভ ক্ষতি নির্ণয় করা অনেক বেশি সহজ, বিশেষ করে একতরফা দাখিলা পদ্ধতিতে। সেটা হচ্ছে সমাপনী মূলধন লাভ অবলিক ক্ষতি সমান সমাপনী মূলধন, সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ হবে। তার যে পরিমাণ সমাপনী মূলধন আছে যোগ হবে তার থেকে প্রারম্ভিক মূলধন সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে। একদম ইজি। প্রারম্ভিক মূলধনের সাথে উত্তোলন যোগ, তার থেকে সমাপনী মূলধন থেকে উত্তোলন যোগ, সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করে বিয়োগ করলে আমাদের লাভ বা ক্ষতি হয়ে যাবে। তাহলে আমাদের তথ্যগুলো আমাদের বোর্ডের মধ্যে লেখা আছে। আমাদের তার সমাপনী মূলধন কত?
1,10,000, আমাদের মালিক উত্তোলন করছে কত 30,000। এখন আমাদের প্রারম্ভিক মূলধন কত 1,30,000, আমাদের অতিরিক্ত মূলধন কত, যা আমাদের উদ্দীপক থেকে আমরা পেয়ে যাব, ব্যবসায়ে অতিরিক্ত মূলধন আনয়ন 15,000। তাহলে আমরা যদি এখানে যোগ করি 1,40,000 বিয়োগ 1,45,000, তাহলে তোমরা বুঝতে পারতেছ তার 5,000 টাকা কি হলো, ক্ষতি হলো। যেটা আমরা আমাদের প্রশ্নের মধ্যে লাভও স্পেসিফিক করে দিই নাই, ক্ষতিও স্পেসিফিক করে দিই নাই। আমরা বলেছি লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। অনেক সময় ক্ষতির পরিমাণটা হয়, অনেকে মনে করে এটা থেকে আমি এটা কীভাবে বিয়োগ করব, অর্থাৎ এই সিচুয়েশানে ক্ষতি হয়েছে, আমি ইচ্ছে করে ক্ষতিটা নিয়ে আসছি। তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ এবং ক্ষতিটা বের করে ফেললাম। এবার আসো আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা দুতরফা দাখিলা পদ্ধতির কনসেপ্টটাকে ভিত্তি করে করব। আমি আবার বলছি, দুতরফা দাখিলা পদ্ধতির কনসেপ্টের সবচেয়ে বেশি প্রয়োগ পাবে তুমি জাবেদা খতিয়ানের এই চ্যাপ্টারে। এই জন্য আজকের উদ্দীপকটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে একতরফার কাজটা বেশি বেশি প্রয়োগ হয়। এবার আসো গ হচ্ছে জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। যেটা একদম আলোচনার শুরুতে আমরা সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব দেখিয়েছিলাম। সম্পদ বৃদ্ধি পেলে ডেটর, হ্রাস পালে ক্রেডিটর, ব্যয় বৃদ্ধি পেলে ডেটর, হ্রাস পালে ক্রেডিটর। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটি বৃদ্ধি পেলে ক্রেডিটর, হ্রাস পালে ডেটর, উল্টা। এখন আমরা এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। কোনগুলো? শুধু জানুয়ারি মাসের এই 4টি লেনদেন। আসো এবার আমরা একটা ঘর করি। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, তারপরে ডেবিট ক্রেডিট। আমরা এভাবেও রেখে দিতে পারি, ডেবিটের টাকাটা ডেবিট লিখলাম, ক্রেডিটেরটা ক্রেডিট লিখলাম, অথবা আমরা ডেবিট অথবা ক্রেডিটকে আমরা অবলিক দিয়েও লিখতে পারি, এখানে টাকাটা লিখতে পারি। এটা যে কোনোভাবে করতে পারি। তাহলে আমাদের প্রথমে আসবে 2019 জানুয়ারি 1। এইবার যেহেতু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, এই ঋণটাকে আর বাদ দেওয়ার সুযোগ নাই, ঋণের টাকাটাকে তোমাকে দেখাইতে হবে। তাহলে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, তারপরে হচ্ছে তোমার মূলধন হিসাব, আর একটা হচ্ছে ঋণ হিসাব। নগদ কত টাকা? 90,000 টাকা। আসবাবপত্র কত? 40,000। মূলধন কত? 1,30,000। ঋণ কত? আমরা টাকাটা এভাবে না লিখে নগদান হিসাবটা ডেবিট লিখলাম এখানে, তাহলে আর সুন্দর হবে। আসবাবপত্র হিসাবটা ডেবিট লিখলাম এখানে, সুন্দর হবে। মূলধন হিসাবটা ক্রেডিট লিখলাম, সুন্দর হবে। ঋণ হিসাবটা ক্রেডিট, এভাবে লিখবো আমরা। তাহলে আমাদের নগদের টাকাটা আমি এখন লিখতেছি না। আসবাবপত্র 40,000, মূলধন 90 সাথে 40 যোগ করলে 1,30,000, ঋণ 35,000। এই ঋণের টাকাটা নগদের সাথে আমি যোগ করে এখানে বসাবো 1,25,000 টাকা। তাহলে আমাদের
1 তারিখেরটা শেষ। জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা আমরা খতে দেখিয়েছি। এটি একটি উত্তোলন 3, একটা হচ্ছে উত্তোলন হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। উত্তোলন হিসাবটা ডেবিট হবে, নগদান হিসাবটা ক্রেডিট হবে। কত টাকা? 5,000 টাকা। এটাও একই রকম, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটাও উত্তোলন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। কত টাকা? 25,000 টাকা। এবার আসো, এটা ছিল জানুয়ারি 15, এটা হচ্ছে জানুয়ারি 30। অতিরিক্ত মূলধন আনয়ন করছে, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তারা নগদান হিসাব ডেবিট, মালিক যখন টাকা আনছে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা। তাহলে আমাদের ঘ নাম্বারটা ডেবিট ক্রেডিট নির্ণয় হয়ে গেল। আমাদের আজকে আলোচনার মূল বিষয়টা যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে আবার বলছি, একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটা আসবেই। দুতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে বেশি প্রয়োগ হবে যেহেতু জাবেদা খতিয়ান থেকে, সুতরাং দুতরফা দাখিলা পদ্ধতিও করবে, একতরফা পদ্ধতির আজকে যে অঙ্কটা আমি দেখাইলাম তোমাদের বইয়ের পেছনে একটি মাত্র অঙ্ক দেওয়া আছে একতরফা দাখিলা পদ্ধতির, ওইটাকে ভিত্তি করে তুমি অনেকগুলো অঙ্ক করতে পারবে। কাইন্ডলি প্লিজ তোমরা এই অঙ্কটা করবে, এটা পরীক্ষা আসবেই। আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। খুদা হাফেজ।